না, পারবি পারবি, নিশ্চয়ই পারবি। কারণ এমন একটা জিনিস নিয়ে হবে একটু পরে, মানে আমি শুরু করি অফিসিয়ালি, তারপরে ইউ উইল আন্ডারস্ট্যান্ড মানে আমি কি চাইছি বলতে আর কি বোঝাতে চাইছি। যে সেকশনটা পড়বো সেটা হচ্ছে সেকশন 375, 375 অফ ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির 375 নম্বর ধারা। এটার উপরে একটা ফেমাস মুভি আছে, নিশ্চয়ই দেখেছিস, দেখতে বলেওছিলাম, সেকশন 375 অক্ষয় খান্নার ওপরে। সিনেমাটা দেখবি, যদি না দেখে থাকিস অ্যাটলিস্ট মানে পজিটিভলি গো থ্রু দ্য কন্টেন্ট ওয়ান্স ইন ইউর লাইফ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য সেকশন 375 প্রপারলি। 375-এর যে হেডিং সেটা খুব পরিষ্কারভাবে একটা টপিককে হ্যান্ডেল আপ করতে সাহায্য করছে, সেটা নাম হচ্ছে রেপ। রেপের বাংলা কি? ধর্ষণ। ইন জেনারেল আগে একটু বাস্তবটা বোঝাই, একটু প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বলি, তারপরে দাঁড়িয়ে তো সেকশনাল ইন্টারপ্রিটেশন বা ইন্ডিয়ান পেনাল কোডের বেসিক ক্রোনোলজি কি আছে না আছে সেগুলো তো আলোচনা হবে। আগে একটু বেসিকটা বোঝাই যে রিয়েলিটি কি বলছে। সেকশন 375-এর ভেতরে যেটা আমরা এখানে পড়ব, ইন প্র্যাকটিক্যালিটি সেকশন 375 অফ ইন্ডিয়ান পেনাল কোড একদম ডিফারেন্ট, একদম আলাদা। কেন? মাথায় রাখবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবির 2020 সালের স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষে ঘটে যাওয়া 75 থেকে 80% ধর্ষণের মামলা ফেক, মিথ্যা। কেন? প্রথম কথা, রেপ জিনিসটা বুঝতে গেলে বা রেপ টপিকটাকে বুঝতে গেলে রেপের আগে একটা টপিক আছে সেটা বুঝতে হবে, সেটাকে বলবো আমরা প্রি রেপিং সিচুয়েশন। আর রেপের পরে একটা টপিক থাকবে সেটাকে আমরা বলবো পোস্ট রেপিং সিচুয়েশন। তাহলে সবার প্রথমে আগে এটা বোঝা দরকার রেপ জিনিসটা কি। আরও আগে বোঝার দরকার রেপ আর নর্মাল সেক্স দুটোর মাঝখানে কি ডিফারেন্স আছে। রেপ কিন্তু আলাদা, নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু আলাদা। যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্সই কিন্তু রেপ নয়। আবার যে কোনো টাইপের সেক্সুয়াল ইন্টারকোর্স যখন রেপ নয়, তাহলে সব রকমের সেক্সুয়াল ইন্টারকোর্স কিন্তু নর্মাল সেক্সও নয়। দুটোর মাঝখানে একটা স্লাইট প্যারামিটিক্যাল ডিফারেন্সেস আছে। আমরা একটা এক্সাম্পল নিই। ফার্স্ট লেট আস টেক অ্যান এক্সাম্পল অফ দিস। ধরা যাক এক্স এবং ওয়াই, আমি কারোর নাম নিচ্ছি না এই রিজনের জন্য, কারণ সেটা একটা ডিসরেসপেক্টফুল জিনিস হতে পারে, দরকার নেই সেটা। ধরা যাক এক্স অ্যান্ড ওয়াই দুজন ব্যক্তি দেখা যাচ্ছে একটি সুস্থ সম্পর্কে আছেন বা একটা ভালোবাসার সম্পর্কে আছেন। পাতি ইংলিশে বলা হয় নমিনাল রিলেশনশিপ, আ বয়ফ্রেন্ড অ্যান্ড আ গার্লফ্রেন্ড। আগেকার দিনের কনসেপ্ট কি ছিল, বা যখন সোসাইটি এতটা মডার্নাইজড বা আল্ট্রা মডার্নাইজড হয়নি, তখনকার দিনে মেন কনসেপ্ট কি ছিল, যে সেক্স বিফোর ম্যারেজ ইজ নট লিগাল। কিসের অ্যাঙ্গেল থেকে? লিগাল পার্সপেক্টিভ থেকে কিন্তু বলছি না, এথিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি, যে সেক্স বিফোর ম্যারেজ ইজ নট লিগাল, এথিক্যাল অ্যাঙ্গেল থেকে। কিন্তু পরবর্তী দিনে সময় পাল্টেছে, টাইম আপডেট হয়েছে ডেফিনেটলি। আমরা এখন কেউ পুরনো কালচারে বিশ্বাসী নই। ট্র্যাডিশন আর পুরনো কালচার কিন্তু আলাদা জিনিস। ট্র্যাডিশন আলাদা, কাস্টম অ্যান্ড ইউসেজ, আর সেটার সাথে সাথে মডার্নিটি, দুটোকে গুলিয়ে ফেললে হবে না, দুটোর মাঝখানে ডিফারেন্স আছে। আগেকার দিনে যে টপিক ছিল বা আগেকার দিনে যে ম্যাটার ছিল, যে কোনো রকম অ্যাঙ্গেল থেকে বিফোর দ্য ম্যারেজ আমরা কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবো না। কেন করবো না? কারণ সেটা এথিক্যালি যায় না। এখনকার দিনে কনসেপ্ট কি হয়ে গেছে, যে ম্যারেজ হোক বা না হোক, এখনকার দিনে ভারতবর্ষে 90% পুরুষ প্রেফার করছেন লিভ ইন রিলেশনশিপ, অর্থাৎ একসাথে এক ছাদের তলায় থাকবো, সমস্ত রকম অ্যাঙ্গেল থেকে নিজেরা নিজেদেরকে এক্সপ্লোরও করবো, কিন্তু কোনো রকম লিগাল বাইন্ডিংসের ভেতর আসবো না। কেন আসবো না? কারণ লিগাল বাইন্ডিংসে যদি আজকে আমরা কারোর সাথে কেউ ম্যারেজ করে ফেলি এবং যদি পরে সেই ইকুয়েশনটা সঠিকভাবে কাজ না করে, তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস এই সঠিকভাবে কাজ না করার জন্য সেই সম্পর্কটা থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসা, সেটা যথেষ্ট কমপ্লিকেটেড, যথেষ্ট জটিল। আমরা যখন ফার্স্ট সেমিস্টারে মনে করে দেখ হিন্দু ম্যারেজ অ্যাক্ট পড়েছিলাম, সেখানে গ্রাউন্ডস অফ ডিভোর্সে আমরা সেকশন 13-এর আন্ডারে অনেকগুলো গ্রাউন্ড পড়েছিলাম। আবার মনে করে দেখ সেকশন 13-এর সাবসেকশন 2-তে ওয়াইফের জন্য কিছু স্পেশাল গ্রাউন্ড ছিল, অনলি ওয়াইফের জন্য ডিভোর্স ক্লেম করার জন্য। আবার অন দি আদার হ্যান্ড আমরা সেকশন 13B-ও কিন্তু পড়েছিলাম, ডিভোর্স বাই কি ছিল? সেকশন 13B এর হেডিং কি ছিল? হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডিভোর্স বাই, হ্যাঁ, সেকশন 13B এর হেডিং কি ছিল?
সেকশন 13-এ নর্মাল হেডিং কি ছিল? ডিভোর্স। আর 13B-তে কি ছিল? ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট। অর্থাৎ যদি মিউচুয়ালি কোনো একজন পার্সন ডিভোর্স করতে চান তাহলে সেখান থেকে দাঁড়িয়ে সেটা করা সম্ভব। নিশ্চয়ই মনে আছে ওখানে কুলিং পিরিয়ড বলে একটা টপিক ছিল, 6 মাসের গ্যাপ। সেই 6 মাসের গ্যাপটা অনুযায়ী যে আইনি জটিলতা সেটা যথেষ্ট ডিফিকাল্ট। এবং নিশ্চয়ই জানিস যে যখনই ডিভোর্সের কোনো একটা গল্প আসে, ডিভোর্স আসার আগেও চলে আসে হচ্ছে সেকশন 125 CRPC। যদি না জানিস তাহলে জেনে রাখ, কারণ যদি ইন ফিউচার কখনো ম্যাট্রিমোনিয়াল স্যুট প্র্যাকটিস করিস আমার মতো, তাহলে সেখানে এই জিনিসগুলো কাজে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখনই ডিভোর্সের গল্প উঠছে, ভালো করে শুনবি, কানের কাজ, মাথার কাজ, ব্রেনের কাজ, খাতা বইয়ের কোনো কাজ নেই এই মুহূর্তে, আসবো সেটা পরে আসবে। ম্যারেজ যখনই কোনো অবস্থাতে কার্টেল অফ হচ্ছে বা ডিভোর্সের দিকে যখন এগোচ্ছে, ইন দ্যাট পয়েন্ট অফ টাইম সেখানে দেখা যাচ্ছে সিআরপিসি সেকশন 125-এর একটা ইমপ্লিমেন্টেশন আসছে। 125 সিআরপিসি কি নিয়ে কথা বলে? মেনটেনেন্স। এবার মেনটেনেন্স টপিকটা আমরা প্রথমবার কিন্তু সিআরপিসিতে পড়বো না, এটা অলরেডি মনে করে দেখ, হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টেও আমরা পড়ে এসেছি সেকশন 18 থেকে, যেটা শুরু হয়েছিল মানে মেনটেনেন্সের যে পার্টটা। তার সাথে সাথে আমরা হিন্দু ম্যারেজ একটাও মেনটেনেন্স পেন্ডেন্ট লাইট বলে একটা পার্টিকুলার টপিক পড়েছিলাম সেকশন 24-এর আন্ডারে। তাহলে এই যে টপিকগুলো আমরা পড়েছি, তাহলে ম্যারেজের সাথে মেনটেনেন্সের একটা সম্পর্ক আছে। এবার ম্যারিটাল টাইটা যেই মুহূর্তে ভাঙবে বা ম্যারিটাল রিলেশনশিপ বা হলি ওয়েডলকটা যেই মুহূর্তে আউট হয়ে যাচ্ছে, সেই হোলি ওয়েডলকটাকে কার্টেল করা আইনি প্রক্রিয়া যথেষ্ট ডিফিকাল্ট। ভারতবর্ষের সব থেকে কমপ্লিকেটেড প্রসেস হচ্ছে ম্যাট্রিমোনিয়াল স্যুট। কারণ একবার যদি শুরু হয়, কত বছরে গিয়ে মিটবে তার কোনো সিওরিটি নেই। ইভেনচুয়ালি আমি নিশ্চয়ই বলেছিলাম, মনে করে দেখ, যে আমার একজন ক্লায়েন্টের ম্যারেজ, তার ম্যারিটাল ডিসপিউট 42 বছর ধরে চলছে, 42 ইয়ার্স। আমার আগে 350-এর ওপর লয়ার্স চেঞ্জ হয়েছে। ফাইনালি মামলাটা এখন আমার হাতে। তা এতগুলো বছর ধরে যারা একটা ম্যারিটাল রিলেশনশিপকে ছেড়ে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছেন, তাহলে সেটা কমপ্লিকেটেড নিশ্চয়। এবার আমরা কি জানি, যখন যে মুহূর্তে ম্যারেজ হচ্ছে, ম্যারেজ সহজ ভাষায় কি, যদি আমি একদম ইজি ওয়েতে জিজ্ঞেস করি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ম্যারেজ, কি বলবি, কি আনসার দিবি এর এগেনস্টে? কি হবে ম্যারেজ? তা স্বীকৃতি। এখন যদি সত্যি স্বীকৃতি হয়, তাহলে এখনকার দিনে অধিকাংশ পুরুষ কেন এক ছাদের তলায় থাকতে চাইছেন না, বা অধিকাংশ মহিলা কেন চাইছেন না? অনেক বেশি রেসপন্সিবিলিটি এসে যাবে, তাই তো। আর আচ্ছা, তাহলে ম্যারেজ বলতে কি বলা যায়? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যারেজ? প্রথমবার মাথায় এটা স্ট্রাইক করলো, আরে ম্যারেজেরও ডেফিনেশন হতে পারে, এটা তো ভাবিনি কখনো, রাইট? বল, ম্যারেজ কাকে বলে? নিজের ভাষায় বল, কোনো বুকিশ ল্যাঙ্গুয়েজ কিচ্ছু প্রয়োজন নেই, নিজের ভাষায় চেষ্টা কর, ভাবার চেষ্টা কর, এটাকে খাটা। বল, ম্যারেজ কাকে বলে সৌমিলি? হুম 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 মেনটেন করা হয়, তাহলে এটাকে আমরা ম্যারেজ বলতে পারি। আচ্ছা, খুব ভালো কনসলিডেটেড ডেফিনেশন দিয়েছিস। আর এনিথিং এলস? কারণ রেপ পড়তে গেলে আগে এগুলো জানতে হবে। আর ম্যারেজে আর কোনো ডেফিনেশন? আমি সিম্পল ওয়েতে বলি, বল। শুধু সেটাই ম্যারেজ? দুটো ফ্যামিলি। শোন, যতই ম্যারেজের গালভরা ডেফিনেশন আমরা এখানে আলোচনা করি না কেন, ম্যারেজের একদম ইজিয়েস্ট, সব থেকে ইজিয়েস্ট ডেফিনেশন হচ্ছে এমন একটা চ্যানেলাইজড লিগাল ওয়ে যেটার আন্ডারে সেক্স জিনিসটা লিগালাইজড ওয়েতে করা যায়। সহজ ভাষায় বলছি, কারণ যদি তুই ম্যারিটাল রিলেশনশিপের বাইরে থেকে কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করিস, সেটাও যেমন পারমিসেবল, কিন্তু সেটার জন্য যে সো কল ড্রাস্টিক মেন্টালিটিটা দরকার, সেটা কিন্তু ম্যারেজের ক্ষেত্রে হয় না। যার জন্য দেখবি রেপের সাথে সাথে এখনকার দিনে আরেকটা টপিকও কিন্তু উঠে আসছে, সেটা নাম হচ্ছে ম্যারিটাল রেপ। ম্যারিটাল রেপ কি? যেখানে একজন স্বামী বা একজন স্ত্রী বা একজন নারী বা একজন পুরুষ ম্যারেজ থাকার পরিপ্রেক্ষিতে, একটা বৈবাহিক সম্পর্কে থাকার দরুন একে অপরের সাথে জোরপূর্বক যদি সেক্স করেন, সেটাকে আমরা ম্যারিটাল রেপের আন্ডারে ফেলতে পারি। এবার এখানেও একটা বিষয় বুঝতে হবে, রেপ কিন্তু শুধুমাত্র ছেলেরা মেয়েদের করছে সেরকম নয়, মহিলারাও কিন্তু পুরুষদের করছেন এখনকার দিনে, এটা একদম বাস্তব ঘটনা। হ্যাঁ, এবার কিভাবে করছে সেটা আসবো, 100% আসবো, সেটাও বুঝতে হবে, সেটাও একটা টুইস্টিং টাং।
আগে এবারে আমরা বুঝি যে রেপ জিনিসটা কি। আমরা ইউজুয়ালি এখন নিউজ পেপার, টিভি চ্যানেল এগুলো খুললেই পাই অমুক জায়গায় অমুক ব্যক্তি এই ব্যক্তিকে ধর্ষণ করেছেন। রেপ জিনিসটা কি তাহলে? এমন একটা সেক্সুয়াল ইন্টারকোর্স যেখানে অপর ব্যক্তির কোনো রকম কোনো কনসেন্ট থাকে না। সহজ ভাষায় রেপের ইজিয়েস্ট ডেফিনেশন এমন একটা সেক্সুয়াল ইন্টারকোর্স যে সেক্সুয়াল ইন্টারকোর্সটা জোরপূর্বক করা হচ্ছে এবং যেখানে অপোনেন্ট ব্যক্তিটির অর্থাৎ উল্টো দিকের ব্যক্তিটির সম্মতি নেই, কনসেন্ট নেই, সেটাকে আমরা বলছি ধর্ষণ। এবার এই জিনিসটা আবার এখনকার দিনে নতুন একটা স্টাইলে পরিবর্তন হয়ে গেছে, নতুন একটা প্রফর্মাতে চেঞ্জ করে নিয়েছে নিজের স্টাইল এবং অ্যাটিটিউড। কিভাবে? যেটা বলছিলাম, দেখ এক্স অ্যান্ড ওয়াই একটা ম্যারিটাল রিলেশনশিপের বাইরে গিয়ে একটা নর্মাল রিলেশনশিপে আছে, সাধারণ একটা সম্পর্ক, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার যেরকম সম্পর্ক বা তোর বয়ফ্রেন্ডের সাথে তোর যেরকম সম্পর্ক, এরকম একটা হেলদি সম্পর্কের ভেতরে আছে। এবং এই হেলদি সম্পর্কটার ভেতর থাকার পর দেখা যাচ্ছে তারা দুজন দুজনের নিজের ইচ্ছায় ভলেন্টারিলি ফিজিক্যালি ইন্টারকোর্স করছে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, আরও সহজ ভাষায় বলতে গেলে সেক্স করছে। এবার যেই মুহূর্তে এটা সবাই করছে আমি কিন্তু একবারও বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে ট্রেন্ডটা ফলো হচ্ছে এখন সেই ট্রেন্ডের বেসিসে আমি বলছি, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি রিলেশনশিপটা এক্সিস্ট আর কিছু বছর পরে গিয়ে যখন করছে না বা যদি না করে, মেয়েটি ছেলেটির এগেনস্টে গিয়ে থানায় একটি এফআইআর করছেন যে ছেলেটি আমাকে দীর্ঘদিন ধরে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে গেছেন। অধিকাংশ ক্ষেত্রে এটা ভারতবর্ষের এবং বাংলার এখন একটা ট্রেন্ড, শুধু বাংলা নয়, ভারতবর্ষের যতগুলো স্টেট আছে সবকটা স্টেটের একটা ট্রেন্ড হয়ে গেছে। কি সেই ট্রেন্ড? রিলেশনশিপ এক্সিস্ট করলো না, এবং রিলেশনশিপ এক্সিস্ট করলো না বলে আমি ছেলেটির এগেনস্টে থানায় গেলাম এবং থানায় গিয়ে একটি এফআইআর লঞ্চ করলাম আন্ডার সেকশন 154 সাবসেকশন 1 সিআরপিসি, এবং সেটা অনুযায়ী ছেলেটিকে তখন কিন্তু প্রমাণ করতে হবে যে এই সেক্সুয়াল ইন্টারকোর্সটা দুজনের নিজের ইচ্ছাতে ঘটেছিল, ভলেন্টারিলি ঘটেছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই বিচার প্রক্রিয়া, মানে যতটা ম্যাটারটা এন্ড করতে সময় লাগে, তার জীবনের মূল্যবান 10 থেকে 12 বছর অলরেডি তার লাইফ ডিস্ট্রয় হয়ে গেল। কারণ 10 to 12 ইয়ার্স তো মামলা চালাতেই রেখে যাবে, তারপরে কবে জাজমেন্ট আসবে আমরা কেউ জানি না। এই সময়টাই যে টাইম ফ্রেমিংটা এতটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাহলে তার বেসিক ক্যারিয়ারের লাইফ শেষ, তার কোনো রকম প্রফেশনাল এফিসিয়েন্সির জায়গা শেষ, তার কোনো রকম আপডেটিভ ভার্সনকে ক্রিয়েট করার সমস্ত রাস্তাগুলো বন্ধ। কেননা একজন ধর্ষককে সে প্রমাণিত হোক ধর্ষণ করেছে বা প্রমাণিত হোক ধর্ষণ করেনি, যেই মুহূর্তে সে বেলটাও যদি পায়, কোনো অবস্থাতে এভিডেন্স যদি খতিয়ে দেখে আদালত মনে করেন যে না এখনো অবধি তার এগেনস্টে কোনো সাফিসিয়েন্ট প্রমাণ পাওয়া যায়নি যেটা থেকে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তিটি ধর্ষণ করেছেন, তা সত্ত্বেও যখন সে জেলের বাইরে বেরোবে বা যদি সে অ্যাকুইটালও হয়ে যায়, নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে যায়, যখন সে জেলের বাইরে বেরোবে 99% আমাদের সোসাইটির লোকজন তাকে কিন্তু সে যে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছে এটা কিন্তু দেখবে না, তাকে দেখবে সে কিন্তু রেপ করেছে। সে যে অ্যাকুইটাল হয়ে গেছে, যে হাইকোর্ট জাজমেন্ট যদি পাস করে বা ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট যদি জাজমেন্ট তার এগেনস্টে দিয়ে দেয় যে দিস পার্সন ইজ নট আ রেপিস্ট, তা সত্ত্বেও বাঙালি সোসাইটি, স্পেশালি বাঙালি সোসাইটি, আমি অন্য কোনো সোসাইটির কথা বলবো না, বাঙালি সোসাইটি কিন্তু স্পেশালি সবার প্রথমে তাকে বলবে তুমি কিছু করোনি, না তুমিই আগে করেছো, তাহলে তুমি জেলে ছিলে কেন? এবার লোকে এই ডিফারেন্সটা বোঝে না, জেলে থাকার প্রক্রিয়াটা একটা ট্রায়ালের বেসিক একটা পার্ট। জেলে থাকা মানেই কিন্তু তার এগেনস্টে কখনোই এটা প্রমাণিত হয় না সেই ব্যক্তিটি সে অপরাধের সাথে জড়িত। এটা একটা সাইড আমরা শুনছি। উল্টো দিকের সাইড কি বলছে? হোয়াট দ্য আদার সাইড অফ দ্য স্টোরি? জেনারেলি এটা মহিলাদের প্রতি খুব বাজেভাবে ইউজ করা হয়, কারণ যখন পুরুষদের সাইডটা শুনছিস মহিলাদেরটাও তো শুনতে হবে, নাকি শুধু একপাক্ষিক শুনে জাজমেন্ট করে নিবি? 100% না, তাহলে দু সাইড শুনবো, বোথ সাইড শুনবো। দেখা যাচ্ছে এখনকার দিনের ট্রেন্ড, কেন বলছিলাম প্রচুর অগন্তি মামলা আমার কাছে জমে আছে, তাই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বেশ করি তোদের বলছি। দেখা যাচ্ছে যে যখন একজন গার্লফ্রেন্ড এবং একজন বয়ফ্রেন্ড সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন, সেটা তো একটা প্রাইভেট মোমেন্ট, ওপেন মোমেন্ট, মানে একদম পাবলিক মোমেন্ট কি সেটা? নিশ্চয়ই না, সবার দেখার জিনিস নয়, প্রাইভেট মোমেন্ট। দেখা যাচ্ছে সেই প্রাইভেট মোমেন্টের ছবি বা কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি বা ভিডিওগ্রাফি সেই ছেলেটি অধিকাংশ ক্ষেত্রে করে রাখছে, এবং সেটা কিন্তু করছে মহিলাটির কনসেন্টেই। এবং যেই মুহূর্তে সম্পর্কটা আর এক্সিস্ট করছে না, যখন সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সেই সময় কি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলো মহিলাটির ওপেন ফোরামে স্প্রেড করে দিচ্ছে, প্লাস ডিফারেন্ট পর্নোগ্রাফিক সাইটে সেই ছবি লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে।
সেই ভিডিওগ্রাফি লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। ইভেনচুয়ালি মনে করে দেখ 2-3 মাস আগের ঘটনা, আমি বেশি দিন বলছি না, 2 to 3 months এগো ফেসবুকে দেখবি একটা ট্রেন্ড এসেছিল, টিস্যু লেলো, এসছিল না? মনে পড়েছে? দেখবি আরে পাগল টিস্যু লেলো না মানে কিছু এসেছিল। যারা ফেসবুকে আছিস মোটামুটি আশা করবো মনে থাকা উচিত। তাহলে টিস্যু লেলো এই মোমেন্টটা কি কখনো আমাদের দেখার কথা ছিল? এটা সত্যি আমাদের ভিজুয়ালাইজ করার মতো কোনো টপিক নিশ্চয়ই নয়। তাহলে কিভাবে ভিজুয়ালাইজেশন হলো? তাহলে কোনো না কোনোভাবে সেই মোমেন্টামটা ছবিটা কিন্তু তোলা হয়েছিল, এটা সত্যি কথা। সেই মোমেন্টামটা ছবিটা যেই মুহূর্তে বাইরে ভাইরাল হয়ে যায়, আর আমাদের জীবনে একটা জিনিসেরই অভাব জানিস তো, মানে ইন্ডিয়ান কালচারে ভারতবর্ষের সব থেকে বেশি ডিমান্ড কিন্তু সেক্সের মেডিসিনের। ট্রাস্ট মি, ভারতবর্ষে বা ইন্ডিয়াতে সব থেকে বেশি ডিমান্ড কিসের জানিস? সেক্সের মেডিসিনের। কারণ পর্নোগ্রাফিক কন্টেন্ট এখনকার দিনে এমনটাই মাথায় ঢুকে গেছে আমাদের, বা ইন্ডিয়ান সোসাইটির মাথায় এমনভাবে ঢুকে গেছে যে আফ্রিকানসদের পেনিসের যেরকম সাইজ, সেই পেনিসের সাইজকে আমরাও কি করে ইনকর্পোরেট নিজের ভেতরে করতে পারি, সেরকম একটা টেন্ডেন্সি শুরু হয়েছে আমাদের। সব থেকে বেশি ডিমান্ড সেক্সের মেডিসিনের, সব থেকে বেশি বিরোধও সেক্সের মেডিসিনের, সব থেকে বেশি বিরোধ। এবং সোশ্যাল ট্যাবুর ভেতরে সেক্স এখন অবধি আমাদের লাইফের সব থেকে বড় প্রবলেম। কেন? বেশি কিচ্ছু না, কিচ্ছু না, আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিয়ে তোকে বোঝাচ্ছি। নর্মাল একদম পাতি লেভেলের রদ্দি ক্যাটাগরির এক্সাম্পল। তুই যদি কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করিস, ধর একজন পার্সন প্রচন্ড বড় বড় নলেজের কথা বলছেন, খুব ভালো কথা, নলেজ থেকে শেখার আছে, বাট তুই তার সামনে একবার কায়দা করে একটা ওয়ার্ড ফেলে দে, সেক্স, দেখবি আরে ফার্স্টে শুরু করে আরে রাম রাম ক্যা কহে দিয়ে আপ, তবা 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 আস্তাগফিরুল্লাহ, মাইন্তি বাইন পোস্ট। হ্যাঁ, ইভেনচুয়ালি এখনকার দিনে সেক্স এডুকেশন কেন এতটা ইম্পর্টেন্ট? কারণ তাতে তুই গুড টাচ আর ব্যাড টাচের ডিফারেন্সটা বুঝতে পারবি। একজন মহিলা হোক আর একজন পুরুষ হোক, সবার জন্যই গুড টাচ ব্যাড টাচ অ্যাপ্লিকেবল। বাট তুই যদি বাড়িতে গিয়ে যদি কখনো কোনো সিনিয়র পার্সনদের, মানে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ, তাদের সামনে যদি বলিস জানো তো স্কুলে আজকে এই পার্টিকুলার টপিকটা এইভাবে পড়িয়েছে যে এটাকে ভ্যাজাইনা বলে, এটাকে সেক্স বলে, এইভাবে ইজাকুলেশন হয়, ফার্স্টেই দেখবি সেই সিনিয়র পার্সনরা ফার্স্টেই তোকে আটকে বলবে নো নিড টু ডিসকাস। এটা কিন্তু তাদের দোষ নয়। কেন তাদের দোষ নয়? কারণ তাদের সাইকোলজি সেই সময় অনুযায়ী ইমপ্লিমেন্টেড, আমাদের সাইকোলজি থেকে যেটা একটু ডিফারেন্ট, এটা অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু সাথে এটাও অ্যাকসেপ্ট করতে হবে সেক্স এডুকেশনের দরকার আছে। যার জন্য তখনকার মেন্টালিটি লোকেদের সামনে যদি তুই বলিস, ফার্স্টেই কি হতে পারে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ সিরিয়াস, এটা দেখ, এটা তাদেরকে আমি দোষ দিতে পারবো না, কারণ এটা তাদের সময়কার মানসিকতা। এবার তাদের সময়কার মানসিকতার সাথে তো এখনকার সময়ের মানসিকতা মেলানো যাবে না। কিন্তু এই যে জিনিসগুলো ঘটছে ভারতবর্ষে, তাহলে কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো একজন পার্সন, এতগুলো যে এক্সাম্পল আমরা শুনলাম, সেগুলো কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট নিশ্চয়ই করছেন। না হলে তো আজকে এই টপিকটা আমি আলোচনা করতামই না, তোদের সাথে পড়ানোর দরকারই ছিল না। ঠিক সেম অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে এটাও মাথায় রাখতে হবে, রেপের অনেকগুলো পার্ট আছে। রেপকে মাল্টিপল ক্যাটাগরিজে ডিভাইড করা যায়। কিভাবে সেই ডিভাইডেশনটা আসা সম্ভব? সবার প্রথমে মাথায় রাখবি, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ঘাবড়াবারও কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। স্কুল লেভেলে বায়োলজিতেও পড়ে এসেছি, এখন আবার পড়ছি। দেখবি ফিমেল সেক্সুয়াল অর্গান বা ফিমেল বডি যদি আমরা অবজার্ভ করি, ফিমেল বডির যে বেসিক সেক্সুয়াল পার্ট, সেটাকে বলা হয় ভ্যাজাইনা। এবং ভ্যাজাইনা ইজ বেসিক্যালি ডিভাইডেড বিটুইন টু পার্টিকুলার প্যারামিটার্স। ওপরের লেয়ারটাকে বলা হয় ক্লিটোরিস, এবং সেকেন্ডের মাঝখানের হোলটাকে বলা হয় ভ্যাজাইনা, এবং লাস্টের যে পার্টটা যেটা থেকে স্টুল পাস হয় সেটাকে বলা হয় অ্যানাস, যেটার থেকে এখনকার দিনে একটা কনসেপ্ট এসছে অ্যানাল সেক্স বলে। রেখে দিন, হ্যাঁ হ্যাঁ সাইডে রেখে দিন, অসুবিধা নেই। যেখান থেকে একটা টপিক এসছে অ্যানাল সেক্স বলে। তাহলে আগে আমরা একটু বুঝি সেক্সের পার্ট কত রকম হতে পারে। কারণ যখন রেপ পড়ছি সেকশন 375 অফ ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে, আগে বুঝতে হবে কত রকমের সেক্স হয়। কারণ এগুলো জেনে রাখ। কেন জেনে রাখ? যখন টপিকটা পড়ছিস ইউ মাস্ট নো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল, হাফ হার্টেড পড়বি না, জেনে রাখ। ইন জেনারেল যদি আমরা দেখি, তাহলে দ্য টপিক সেক্স ক্যান বি ডিভাইডেড ইন্টু, ফার্স্ট প্রিলিমিনারি ওয়েতে যদি আমরা বলি, তিনটে পার্টে ভাগ করা যায়। ওয়ান ইজ
oral sex. The second one is vaginal sex. And the third is anal sex. Oral sex জিনিসটা কি? একদম ক্লিয়ার কাট ওপেন ফোরামে কোনো অসভ্যতা না ছাড়া সায়েন্টিফিক ওয়েতে জিনিসটাকে আমরা বুঝবো। ওরাল সেক্স জিনিসটা কি? যেখানে একে অপরের সেক্সুয়াল অর্গান মাউথের মাধ্যমে ইউটিলাইজেশন করে যে ফিজিক্যাল প্লেজারটা নেওয়া হয় সেটাকে আমরা বলছি ওরাল সেক্স। তার ভেতরে হতে পারে ব্লোজব, যেটা আমরা জানি এখনকার দিনে, অথবা হতে পারে ভ্যাজাইনাল লিকিং, যেটাকে আমরা ক্লিটোরাস লিক করা থেকে শুরু করে ভ্যাজাইনাল ইন্টারনাল পোর্শন লিক করা সেটাও বলতে পারি। দ্যাট ইজ কল্ড ওরাল সেক্স। ভ্যাজাইনাল সেক্স জিনিসটা কি? যেখানে ফিমেল ভ্যাজাইনার বেসিক সেক্সুয়াল হলে মেল সেক্সুয়াল অর্গান বা পেনিসকে ইনসার্টেশনের মাধ্যমে যে সেক্সটি কন্টিনিউ করা হয় বা কমিট করা হয় সেটাকে আমরা বলছি ভ্যাজাইনাল সেক্স। অ্যান্ড অন দি আদার হ্যান্ড অ্যানাল সেক্স জিনিসটা কি? যেখানে ফিমেল অ্যানাস বা মেল অ্যানাসের পোর্শনের ভেতরে কোনো কিছু ইনকর্পোরেট করে বা সেটাকে পেনিট্রেশনের মাধ্যমে ইনকর্পোরেট করে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল প্লেজার গেইন করা হয় সেটাকে আমরা বলছি অ্যানাল সেক্স। এবার অ্যানাল সেক্স, ওরাল সেক্স, ভ্যাজাইনাল সেক্স যে কটাই আমরা বলি না কেন, মাথায় রাখতে হবে সবটাই কিন্তু লিগাল যদি সেটা কনসেন্টের সাথে ঘটে। তাহলে এই তিনটেকে যদি আমরা একটা প্রফর্মাতে দাঁড় করাই তাহলে সব থেকে মেজর ইম্পর্টেন্ট কন্টেন্ট দাঁড়াচ্ছে কি? কনসেন্ট। এবং যেই মুহূর্তে এই কনসেন্টের জায়গাটা অ্যাভেলেবেল থাকছে না, অর্থাৎ জোরপূর্বক একটা মানুষের সাথে যখন আমি তিনটের ভেতরে কোনো একটা জিনিসকে কনস্টিটিউট করছি সেটাকে আমরা ফেলছি রেপের আন্ডারে। এবার এটার সাথে আরেকটা বিষয় বোঝান, সেক্স বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ, দ্যাট ইজ নট দ্য জাস্টিফিকেশন ওভার হিয়ার। সেক্স বিফোর ম্যারেজও রেপ হতে পারে, আবার ম্যারিটাল রিলেশনশিপে থাকার পর যদি ওয়াইফের কনসেন্ট ছাড়া কোনো একজন হাজব্যান্ড তার সাথে ফিজিক্যালি ইন্টারকোর্স করেন সেটাকেও কিন্তু রেপ বলা যেতে পারে, সেটাকে আমরা ম্যারিটাল রেপ হিসেবে দেখছি। সেকশন 375 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড এই বিষয়টাকে নিয়েও কিন্তু খুব ইন ডেপথে একটা টপিককে আলোচনা করছে, যেটা আমরা রেপের আন্ডারে একটু পরে পড়বো। এবার একটা কোয়েশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে রেপ কি শুধুমাত্র একজন ছেলে একজন মহিলাকে করতে পারেন? আনসার ইজ নো। কিভাবে এক্সাম্পল? মানে তাহলে যখন এটা সম্ভব নয় তাহলে একজন ওয়েমেন, সেই ওয়েমেন কি করে একজন ছেলেকে রেপ করতে পারেন এটাও কিন্তু বুঝতে হবে। কিভাবে করতে পারে? আমি আমার জীবনে ঘটা একটা মামলার এক্সাম্পল থেকে তো তুলছি। এটা আলিপুরে কোর্টে ছিল, আমি বলছি এটা আলিপুর ডিস্ট্রিক্ট আমাদের জাজেসে ছিল, আলিপুর কোর্টের মামলা। অ্যান্ড আই ওয়াজ অন দ্য সাইড অফ দ্য ডিফেন্ডেন্ট। দেখা যাচ্ছে ছেলেটি একটি কোম্পানিতে চাকরি করতো, ভালো করে বুঝবি, ছেলেটি একটি কোম্পানিতে চাকরি করতো। এবার দেখবি মানে একদম স্টার্টিংয়ে যদি তুই কোনো কোম্পানিতে চাকরিতে ঢুকিস তোর একজন কোনো বস থাকবে, আবার সেই বসেরও কিন্তু আরেকজন বস থাকবে। মানে দিস উইল বি অ্যান হায়ারার্কিক্যাল পোর্শন, যে আমি কাউকে রিপোর্ট করব, সে গোটা স্টেটাসটা নিয়ে আবার একটি অন্য আরেকজনকে, তার যে সিনিয়র আছে তাকে রিপোর্ট করবেন, আবার সেই পার্সনটি কোম্পানির যিনি ওনার তাকে পুরোপুরি জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে। ছেলেটি এরকম একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত এবং সেখানে তার যে বস, সেই বস কিন্তু ছিলেন একজন মহিলা, মানে ছেলেটির বস ছিলেন একজন মহিলা। ভদ্রমহিলা ছেলেটিকে প্রথম থেকে খুব পছন্দ ছিল, যেটা হয় আর কি, মানে একটা অ্যাট্রাকশন বা একটা অ্যাট্রাকটিভনেস তো এসে যায়। তো ভদ্রমহিলা ছেলেটিকে প্রথম থেকে খুব ইন ডেপথে পছন্দ ছিল, বাট ছেলেটি প্রায় 9 করে 5-6 বছরের একটা হেলদি রিলেশনশিপের ভেতরে ছিল, যার জন্য ও বলেছিল যে না আমার পক্ষে এটা সম্ভব নয়। এবার প্রথম দিকে দেখবি, ভালো করে মিলিয়ে দেখ, যারা উইক তাদেরকে কিন্তু ডমিনেট করা সোজা, যারা দুর্বল অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে যারা উইক তাদের ডমিনেট করাটা কিন্তু সোজা। ছেলেটি যখন চাকরিতে জয়েন করে তখন তার চাকরি বাঁচানোর লড়াই, কারণ ফ্যামিলি আছে, বাবা মা আছেন বাড়িতে, বোনের বিয়ে আছে, তার থেকেও বড় কথা। আমি নামগুলো ডিসক্লোজ করছি না, ইনিশিয়ালগুলো হাইড করেই বলছি, কারণ সেটা উচিত হবে না হলে। তো যার জন্য প্রথম দিকে ছেলেটি খুব একটা কিছু ফেস করেনি, ফেস করা শুরু করলো মোটামুটি 2-3 মাস যাওয়ার পর। ভদ্রমহিলা নানা রকম অ্যাঙ্গেল থেকে ছেলেটিকে ডিফারেন্ট ওয়েতে টাচ করা, মানে যেটা আমরা আগের দিন তোকে আমি লাইভ এক্সাম্পল করে যেটা দেখাচ্ছিলাম, যে ডিফারেন্ট ইলিগাল টাচ করা বা এমন কিছু টাচ যেটা অ্যাকসেপ্টেড নয় সেরকমভাবে টাচ করা শুরু করে। তো ছেলেটি মোটামুটি এই নিয়ে অনেকবারই ভদ্রভাবে ভালোভাবে বারণ করেছে, বুঝিয়েছে যে এটা করবেন না, কারণ আমি এটা পারবো না। বাট ভদ্রমহিলা কন্টিনিউয়াসলি হ্যাবিটটাকে কন্টিনিউয়েশনে রেখে যান।
তা আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে এটা কখনো বলেনি যে আইনটা মহিলাদের জন্য আলাদা আর পুরুষদের জন্য আলাদা। ধর্ষণটা ধর্ষণই, সেটা যেই করুক না কেন, সেটা ছেলে করুক বা মেয়ে করুক, ধর্ষণটা ধর্ষণই, যেই করুক না কেন। ভদ্রমহিলা ছেলেটিকে একটি হুমকি দেন একদিন যে ইফ ইউ ডোন্ট কাম টু মাই প্লেস অ্যান্ড ইফ ইউ ডোন্ট পারফর্ম সেক্স উইথ মি, আমি তোমার এগেনস্টে ফলস কমপ্লেন লঞ্চ করব HR এর কাছে যে তুমি আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছো। আই হোপ ইউ ক্যান ইমাজিন দ্য সিচুয়েশন। এবার যে মুহূর্তে দেখবি তোর কোনো নেসেসিটি থাকবে, মানে তোর ভালো করে মিলিয়ে দেখ, যখন তোর কোনো আর্জেন্সি থাকবে, লোকে সেই সময় ইন্টেনশনালি তোর লাইফে ট্রাভেল ক্রিয়েট করার চেষ্টা করবে। দিস ইজ ফ্যাক্ট। ধর তুই কোনো একটা চাপের পরিস্থিতিতে আছিস, মানে ইউ আর আন্ডার আ স্ট্রেস, লোকে ইন্টেনশনালি দেখবি সেই সময়টা তোকে বেশি করে হ্যামার করবে, কারণ স্ট্রেসে তুই ভুল করবি। অ্যাজ ইউজুয়াল ছেলেটি বাধ্য হয় করতে, মানে যেহেতু চাকরি বাঁচানোর একটা টার্গেট ছিল, মানে নাহলে উপায় ছিল না, ছেলেটি এটা করতে বাধ্য হয়। এবার রিপিটেডলি ভালো করে একটা বিষয় বোঝ, সেক্সটা তো না হয় তুই কারোর সাথে করলি বা সেই ভদ্রমহিলার সাথে করলি, তারপরে তুই এটা অ্যাসিওর করতে পারবি যে সেই ভদ্রমহিলা তোর এগেনস্টে কমপ্লেন করবেন না? পারবি অ্যাসিওর করতে? ঠিক তাই ঘটেছিল। ভদ্রমহিলা গিয়ে HR-কে কমপ্লেন করেন যে এরকমভাবে আমাকে সেক্সুয়ালি মলেস্টেশন করেছে, আমার ব্রেস্ট পার্ট প্রেস করেছে পেছন থেকে এসে, অ্যান্ড আমার সাথে এইভাবে একটা অসভ্যতাম করেছে, যেটা রেপ, কাইন্ড অফ রেপ। আমি একটু সাইডগুলো কেটেই বলছি, কারণ তাহলে বেসিকটা বুঝতে সুবিধা হবে। অ্যাজ ইউজুয়াল মামলাটি কোর্টে ওঠে, ছেলেটি অ্যাজ ইউজুয়াল সাসপেন্ডেড হয়, যেহেতু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস মানেই সাসপেনশন আসবে ফার্স্টে। সাসপেন্ডেড হয়, ছেলেটি হন্তদন্ত একদিন যোগাযোগ করে, অ্যাকচুয়ালি ছেলেটি আমার একটা বন্ধুর কমন ফ্রেন্ড, মানে আমাদের দুজনের বন্ধুর একজনের কমন ফ্রেন্ড। তো আমার বন্ধুটার থ্রুতে ছেলেটি আমার সাথে কথা বলে যে এরকম এরকম ব্যাপার, এখন বলুন আমি কি করবো। এবার যেহেতু FIR হয়ে গেছে, অ্যারেস্ট তো হবেই, তো অ্যারেস্টের ভেতরে। এবার অ্যাডভোকেটদের নিশ্চয়ই যতটুকুন এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই জানিস যে অ্যাডভোকেটরা তার নিজের ক্লায়েন্টের সাথে চাইলে কাস্টাডিতে গিয়ে দেখা করতে পারে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট সময় অনুযায়ী, মানে যখন খুশি ওটা পারা যায় না সেটা। হ্যাঁ, এখন মাল আর ক্ষমতা পকেটে থাকলে সব কিছুই সম্ভব, সেটা আমি আর ওটা আলাদা করে বলছি না, এটা ওপেন ফোরাম আছে বলে। তো যাই হোক, সেটা ডিফারেন্ট ইস্যু, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো কথাবার্তা বলে যখন দেখলাম এই চার্জ এসছে, মোটামুটি মামলাটা চলেছিল 2 থেকে 2.5 বছর। কারণ যেহেতু লোয়ার কোর্টের মামলা, লোয়ার কোর্ট আগেই বেল ফাইল করেছে, লোয়ার কোর্ট তো বসেই থাকে বেল রিজেক্ট করার জন্য, রিজেক্টেড মামলা ডিস্ট্রিক্ট কোর্টে এসছে, লোয়ার কোর্টে জাজমেন্ট ছেলেটির এগেনস্টে গেছে, মানে ইট ওয়াজ প্রুভড যে ইয়েস দ্যাট পার্সন হ্যাজ কমিটেড রেপ। কিন্তু এত সহজে তো ছেড়ে দেওয়ার পার্সন আমি নই, ডিস্ট্রিক্ট কোর্টে টেনেছি। এবার আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট আলিপুর, নিশ্চয়ই জানিস, আলিপুরে মামলাটা ওঠে। আমি জাস্টিসের নামটা বলছি না, খুব ফেমাস জাজ, মানে আলিপুর কোর্টে খুব ফেমাস জাজ, আমি নামটা ডিসক্লোজ করছি না, এটা উচিত হবে না। মামলা চললো, মোটামুটি মামলা চলে চার্জ ফ্রেম হয়ে গেছিল ছেলেটির এগেনস্টে যে রেপ করেছে, কারণ লোয়ার কোর্ট জাজমেন্ট যখন দিয়েছে তার মানে তো প্রমাণিত। সেই মামলার জাজমেন্ট চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তাকে অ্যাকুইটাল করে বের করেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে জাজ যখন ভদ্রমহিলাকে অ্যাজ আ ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে, উইটনেস হিসেবে আনেন নিজের এজলাসে, জাজ সেখানে একটি কথা বলেছিলেন যে ভলেন্টারিলি যদি আপনি কারোর সাথে তাকে ফোর্স করেন সেক্স করার জন্য, তাহলে সেই ধরনের সেক্সটাকে আমরা কখনো রেপের আওতায় ফেলতে পারি না। সেটা একটা সেক্স, আপনি আপনার ফিজিক্যাল প্লেজারের জন্য করেছেন, এবং উনি করেছেন জিনিসটা বাধ্য হয়ে, পরিস্থিতির চাপে পড়ে। সো ইন দ্যাট সর্ট অফ সিচুয়েশন, এখানে এই পরিস্থিতিতে এটাকে কিন্তু রেপ বলা যাচ্ছে না, এটা হচ্ছে বাস্তব চিত্র। মানে এখনকার গোটা ইন্ডিয়াতে, যার জন্য NCRB 2020 স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষে ঘটা 80% ধর্ষণের মামলা কিন্তু মিথ্যে, ফেক, 100% ফেক। এই হচ্ছে সিচুয়েশন। এটা আমরা প্র্যাকটিক্যাল পরিস্থিতিটা জানলাম, এবারে আমরা সেকশনাল পরিস্থিতিটা জানবো। এবং রেপটা পড়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, রেপের সাথে, মানে সেকশন 375-এর সাথে প্রোটেকশন অফ চাইল্ড এগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস বলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্ট আছে, তারও কিন্তু একটা কানেক্টিভিটি থাকে। এটাকে ইন শর্ট বলা হয় পক্সো। পক্সোর কি জিনিসটা, যে যদি কোনো মাইনারের সাথে কোনো এরকম সেক্সুয়াল এক্সপালশন ঘটে, তাহলে সে বা তার এগেনস্টে দাঁড়িয়ে কি আমরা ব্যবস্থা নিতে পারি। এবার সেকশনাল ইন্টারপ্রিটেশন যেটাই বলুক না কেন, মানে সেকশন 375 যখন আমরা একটু পরে পড়বো, সেটা যেটাই বলুক না কেন বা যাই নিয়ে ডিসকাশন করুক না কেন, এটা মাথায় রাখিস, সেক্স যখনই কারোর সাথে আমরা জোরপূর্বক করব তার কনসেন্টের এগেনস্টে দাঁড়িয়ে,
সেটাই কিন্তু রেপ। এবং সেক্স করতে গেলে বা রেপের জন্য একটা খুব পাতি ট্যাবু আমাদের কালচারে মানে একদম প্রমাণিত অবস্থায় আছে যে রেপ একমাত্র তখনই হয় যখন ফিমেল ভ্যাজাইনার ভেতরে মেল পেনিক্স বা মেল যে সেক্সুয়াল অর্গান সেটাকে ইনসার্ট করানো হয়। আনসার ইজ নো, সেটাই কিন্তু একমাত্র রেপ নয়। রেপ কি হতে পারে? যদি কোনো অবস্থাতে কোনো একজন মহিলাকে তুই তোর সেক্সুয়াল অর্গান তার ইচ্ছে ছাড়া যদি তুই তাকে টাচও করতে বাধ্য করিস, বা তার অ্যানাস, ভ্যাজাইনা, মাউথ বা ইন এনি পার্ট অফ দ্য বডি যদি তুই নিজের জাস্টিফিকেশন বা তার কনসেন্ট ছাড়া তার বডিতে ইচ্ছাকৃত হিট করিস, কোনোভাবে টাচ করানোর চেষ্টা করিস, সেটাও কিন্তু রেপ। আবার এর সাথে সাথে আরেকটা বিষয় বুঝতে হবে, জেনারেলি ভালো করে বুঝবি, আমি কনসেপ্টটা কিন্তু কন্ট্রোভার্সির দিকে নিয়ে যাচ্ছি একটু, মানে ইটস বিট কন্ট্রোভার্সিয়াল। যদি কোনো অবস্থাতে কোনো একজন অ্যাকিউজড রেপ করেন কন্ডোম পরে বা কন্ডোম ইউজ করে, তাহলে সেটাকে কি আমরা ডাইরেক্ট রেপ বলতে পারবো না পারবো না? থিঙ্ক নেভেল, থিঙ্ক ভালো। আরেকবার কোয়েশ্চেনটা বলি, রেপ হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, একজন অ্যাকিউজড কন্ডোম পরে অর্থাৎ প্রোটেকশন ইউজ করে সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন কারোর সাথে, না উইদাউট কনসেন্ট, তাহলে সেটাকে কি আমরা রেপ বলতে পারবো? তো তুই তো এখন বলতে পারিস স্যার কন্ডোম পরা ছিল, তাহলে কি দরকার? ভেরি গুড। তাহলে ইম্পর্টেন্ট কোথায় এখানে? অ্যাবসলিউটলি, সেটা আলাদা ইস্যু। পেনিট্রেশন তো হয়েছে, প্লাস এখানে কনসেন্ট ছিল, তাহলে কিসের ভ্যালুয়েশন? দিস উইল বি কনস্টিটিউটেড অ্যাজ আ ফর্ম অফ রেপ। সেকেন্ড কোয়েশ্চেন ভালো করে বুঝবি, যদি ফিমেল ভ্যাজাইনাতে পেনেট্রেশন না করে অন্য কোনো অবজেক্ট ঢোকানো হয় বা অন্য কোনো অবজেক্টকে যদি ইনসার্ট করা হয় মহিলাটির কনসেন্ট ছাড়া, সেটাকেও কি রেপ বলা যায়? এক্সাম্পল একদম পিওর লেভেলে বলছি, কোনো রকম লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। জেনারেলি পর্নোগ্রাফিক কন্টেন্টে আমরা কি দেখি? শসা, গাজর বা সিরিয়াস ডিফারেন্ট সেক্সুয়াল অর্গানস বা ধর ডিফারেন্ট টাইপ অফ সেক্সুয়াল টয়েস, ডিলডো এটসেট্রা জিনিসপত্রগুলোকে যদি একজন ফিমেল ভ্যাজাইনার ভেতরে ইনসার্ট করা হয় তার কনসেন্ট ছাড়া, সেটাকেও কি রেপ বলবো? আনসার ইজ অবশ্যই বলবো। ইম্পর্টেন্ট একটাই, যাই কিছু ইনসার্ট হোক, এটা হচ্ছে মাদার, কনসেন্ট না থাকলে সেটাকে আমরা রেপই ধরবো। এবার আমরা দেখবো সেকশন 375 কি বলছে, কারণ মাথায় রাখবি সেকশন 375 কিন্তু দাঁড়া সেকশন 375 কিন্তু একটা বায়াসড সেকশন। কেন? ভালো করে দেখ, সেকশন 375 এর প্রথমে কি লেখা আছে? আ ম্যান ইজ সেড টু কমিট রেপ ইফ হি, এই মুহূর্তে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করে বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই জায়গাটা একটা স্ল্যাশ দিয়ে করা উচিত, আ ম্যান অর উইমেন ইজ সেড টু কমিট রেপ ইফ হি স্ল্যাশ শি। কারণ আবারও বলছি, ধর্ষণ শুধুমাত্র মহিলারা পুরুষদের করেন বা পুরুষরা মহিলাদের করেন সেরকম নয়, এবং এটি কিন্তু কখনোই কোনো সভ্য সমাজের কাজ নয়। যারা ধর্ষণ করেন তাদেরকে মানুষ বলে ধরা উচিতই নয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ধর্ষণটা যে ইন্টেনশনালি সেক্সুয়াল প্লেজারের জন্য হচ্ছে সেটাও কিন্তু নয়। ধর্ষণটা অনেক সময় রিভেঞ্জ নেওয়ার জন্য ইউজ করা হয়। প্লাস দেখবি, মানে এটা একদম কমন হ্যাবিট, রেপ অ্যান্ড অ্যাসিড অ্যাটাক দেখ খুব ক্লোজলি ইন্টারকানেক্টেড। যে আমি রেপ করতে পারলাম না, চল আমি অ্যাসিড অ্যাটাক করে মেয়েটার মুখটা একদম পুরো বার্ন করে দিই। তাহলে শুধুমাত্র যে সেক্সুয়াল প্লেজারটাই ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, রিভেঞ্জও একটা ফ্যাক্টর। তাহলে রিভেঞ্জিস্টিক মেন্টালিটি কারণ না কারণ নিশ্চয়ই থাকছে, বা কোনো না কোনো পুরুষ বা কোনো না কোনো মহিলা নিশ্চয়ই থাকছে যার জন্যই ঘটনাটা ঘটছে, তাই তো? সুতরাং সেকশন 375 কিন্তু একটু টিল্টেড টুয়ার্ডস দ্য উইমেন্স, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু এটার আন্ডারে অনেকগুলো প্রভিশন আছে। রেপ যদি একজন মহিলারও বা একজন মহিলা যদি পুরুষেরও করেন, তার এগেনস্টও মামলা কিন্তু করা যায়, ইজিলি করা যায়, বাট ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস। সেটা একদিন করাবো, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ যেদিন নেব সেদিন নিশ্চয়ই করাবো। আপাতত আমি 2 মিনিটের ব্রেক দিচ্ছি, তারপরে সেকশন 375 এর ইনকর্পোরেশন, এর বেসিক হিস্ট্রি সবটা আমরা ডিটেলসে পড়ব।